নমস্কার, আমি তিন্নি মৌলিক গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিন্নি টকিজে আপনাদের সকলকে স্বাগত। বলা যায় যে ভারতীয় রাজনীতিতে পাকাপাকিভাবে জায়গা করে নিল এই ডোল খয়রাতি অনুদান। বিগত কয়েক বছরে দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি ভোট বৈতরণী পার করবার জন্য বিভিন্ন মহিলা স্কিমের ওপরই ভরসা রেখেছে, আর তাতেই বাজিমাত। মহারাষ্ট্রের মতন ধনী রাজ্যেও ম্যাজিক দেখালো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের আদলে তৈরি মুখ্যমন্ত্রী লাটকি বেহেন যোজনা। ভোটের কয়েক মাস আগে বলা হয় যে সেখানকার মহিলাদের অ্যাকাউন্টে 1500 টাকা করে দেওয়া হয়। একটি পরিসংখ্যান বলছে যে এই যোজনা শুরু হওয়ার পরে সেখানকার মহিলারা আর সকাল থেকে সন্ধে অবধি যে অমানসিক পরিশ্রম করতেন তার 65% মানুষ এখন আর সেভাবে প্রাণপাত করেন না। আগে যারা দৈনিক আয় অন্যের জমিতে কাজ করতেন তারাও এখন একটু বিশ্রাম নিতে পারেন। তাহলে ধরে নেওয়া যায় যে মারাঠা ভূমিতে মহায়ুতি সরকারের জেতার নেপথ্যে রয়েছে এই যোজনা। আবার ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের ফলাফল বেরোলে দেখা যায় এই সব ক্যাশ ট্রান্সফার বেনিফিট স্কিমেই ম্যাজিক দেখালো। সেইখানকার ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা এনে দিল হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে বিপুল জয়। সমাজবিজ্ঞানীদের মতে যে টাকার অঙ্ক যাই হোক না কেন, সমাজে কিন্তু এর প্রভাব সুদূর প্রসারী। কারণ কড়কড়ে 1000 টাকা পেয়ে সেখানকার যারা এই মাইয়া সম্মান যোজনার উপভোক্তা তারা কিন্তু উজাড় করে ভোট দিয়েছেন হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে বলা হয়েছিল যে 20 থেকে 60 বছর বয়সী মহিলারা মাসে 500 থেকে 1000 টাকা করে পাবেন। এখন অবশ্য এই টাকা বেড়ে হয়েছে 1200 টাকা। একটি সমীক্ষায় দেখা গেছে যে এই সমস্ত মহিলা ভোট ব্যাংক ধরে রাখার নেপথ্যেই রয়েছে এই সব সামাজিক প্রকল্প। একটি জায়গায় বিবৃতিতে গিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এই সমস্ত নিম্নবিত্ত মহিলাদের হাতে যখন সরকার থেকে টাকা পায় তখন কিন্তু তাদের মধ্যে হয় ক্ষমতায়ন, তার সঙ্গে আসে আত্মবিশ্বাস এবং আত্মসম্মান। লক্ষ্মীর ভাণ্ডার যখন শুরু হয় তখন দেশ তথা রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি একই সুরে কটাক্ষ করেছিল। কোনো রাজনৈতিক দল বলেছিল যে এইসব ভাতার রাজনীতি করে কখনোই রাজ্য চালানো যায় না। আবার পদ্ম শিবিরের অভিযোগ যে এই দেশীয় রাজনীতিতে রেভরি কালচার ঢুকে পড়েছে। কিন্তু এটাই সব থেকে অবাক হবার এবং মজার বিষয় হলো যে এত সমালোচনা করা সত্ত্বেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দেখানো পথে হেঁটেই কিন্তু মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে জয়ের মুখ দেখেছিল। সেখানকার লাডলি বেহেনা এনে দিয়েছিল বিপুল জয়। মধ্যপ্রদেশ নির্বাচন ছিল বিজেপির কাছে কার্যত অ্যাসিড টেস্ট। বাংলার পথে হেঁটেই কিন্তু এলো মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে জয়ের সাফল্য। তাই বাংলা মডেলই যে দেশকে পথ দেখালো এই নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। শোনা যায় যে গুজরাটের মতো সমৃদ্ধশালী রাজ্যেও নাকি আমাদের বাংলার প্রকল্প কন্যাশ্রী এবং রূপশ্রীর অনুকরণে তৈরি হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও সর্বশিক্ষা যোজনা ইত্যাদি প্রকল্প। তাহলে বলাই যেতে পারে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার দেখানো পথ, তার উন্নয়নের চিন্তাধারা, তার রূপরেখা, তার দূরদর্শিতা সমগ্র দেশের সমসাময়িক রাজনৈতিক ব্যক্তিদের থেকে অনেক এগিয়ে। তাহলে এখন সেই ধুলো পড়া স্লোগানকে মুছে আবার চকচকে করে লেখা যেতেই পারে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আগামী দিন বাংলার কাছে এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ যে অন্যান্য যে প্রকল্পগুলি আছে যেমন জল, বিদ্যুৎ, রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য, আবাস, এই সমস্ত প্রকল্পগুলির বরাদ্দ অর্থকে বাঁচিয়ে রেখে এইসব সামাজিক প্রকল্পগুলি আরও কীভাবে সুদূর প্রসারী হবে। সবাই ভালো থাকবেন, আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ। আগামী দিন বাংলার কাছে এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ যে অন্যান্য যে প্রকল্পগুলি আছে যেমন জল, বিদ্যুৎ, রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য, আবাস, এই সমস্ত প্রকল্পগুলির বরাদ্দ অর্থকে বাঁচিয়ে রেখে এইসব সামাজিক প্রকল্পগুলি
আরও কীভাবে সুদূর প্রসারী হবে। সবাই ভালো থাকবেন, আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ।